হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং এন্ড এক্সপ্লোরিং। আজকে ভিডিওর এই সেশনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমরা যারা ক্লাস 11 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, সরি ভুল বলছি, 11 থেকে 12 এ উঠেছো, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে এবারে থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের একটা পেপার রয়েছে জিওমরফোলজি। সেই জিওমরফোলজিতেও এই বিষয়টা রয়েছে। বিষয়টা হলো পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। এছাড়াও আমি বলবো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাস ওয়েস্টিং এটা ভূগোলের, প্রাকৃতিক ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং ভূগোল পড়তে গেলে, ভূগোল জানতে হলে কিন্তু আমাকে মাস ওয়েস্টিং বিষয়েও জানতে হবে। মাস ওয়েস্টিং ও ভূমিরূপ গঠনে সাহায্য করে, ভূমির রূপ প্রদান করে। তো কিভাবে ভূমির রূপ প্রদান করে চলো দেখে নেওয়া যাক। যারা চ্যানেলে নতুন, আজকে নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আপডেট পেতে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। পুঞ্জিত ক্ষয়, দেখো পুঞ্জিত বা মাস মানে কি বোঝাচ্ছে? যে অনেক কিছু, কি অনেক কিছু না, অনেক ক্ষয়জাত পদার্থ, ভূমির ক্ষয়জাত পদার্থ। এই ভূমির ক্ষয়জাত পদার্থ বা পুঞ্জ বা মাস, এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? তাহলে আমাদের একটু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার একটু পেছন দিকে যেতে হয়। আবহবিকার তোমরা সবাই জানো, তোমরা পড়েছো আবহবিকার কি। আবহবিকারের ফলে কি হয়? আবহবিকারের ফলে শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যতক্ষণ ওই স্থানেই পড়ে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বলবো আবহবিকার। কিন্তু সব চূর্ণ বিচূর্ণ পদার্থ বা সব ডিসইন্টিগ্রেটেড মেটেরিয়ালস তারা তো স্থানে পড়ে থাকবে না, তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাদান দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা তারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তো সেই রকমই চূর্ণ বিচূর্ণ অনেক পদার্থ যখন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, তার মধ্যে একটি অন্যতম হলো পুঞ্জিত ক্ষয়। তো পুঞ্জিত ক্ষয় যেখানে হয় বা মাস ওয়েস্টিং যেখানে হয়, সেখানে প্রাথমিক শর্তটাই হলো ভূমির ঢাল থাকতে হবে। একটা মনে করো পাহাড়ের ঢাল, উচ্চ পার্বত্য অঞ্চল, তার ঢাল থাকতে হবে। সেই ঢাল বরাবর পদার্থগুলো নিচের দিকে নামবে, অর্থাৎ কি না, সেখানে এই অভিকর্ষজ শক্তি কাজ করবে। এছাড়াও আর একটা যে বিষয় রয়েছে এখানে অভিকর্ষজ শক্তির সাথে, সেটা হলো জলের উপস্থিতি। জলের উপস্থিতি কেন? কারণ মনে করো ঢাল রয়েছে, অভিকর্ষজ শক্তি কাজ করছে, জলের উপস্থিতি থাকলে কি হবে? জলের উপস্থিতিতে সেই পুঞ্জিত ক্ষয়টা বা বলতে গেলে এই যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোর ওপর থেকে গড়িয়ে নিচের দিকে নামাটা আরো সোজা হবে। কেন বলতো? তাহলে এই যে স্লোপটা বা এই যে ঢালটা, এটা অনেকটা পিচ্ছিল হয়ে যাবে। পিচ্ছিল হলে তাহলে ওই বোঝার পরিমাণ যত বেশি হবে, তাহলে পুঞ্জিত ক্ষয়টাও বেশি হবে, বেশি করে চোখে পড়বে। তাহলে কি হবে? ভূমির রূপটা আরো পরিবর্তন হবে। বোঝা গেল স্টুডেন্টস? আমরা এই যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং এর কারণগুলো আমরা জেনে নিলাম, বেসিক কারণগুলো। এবারে আমরা দেখে নিই যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং কত প্রকারের হয়। প্রথম যে প্রকারটা সেটা হলো বিসর্পণ বা ক্রিপস। বলতে কি বোঝাচ্ছে? মানে বিসর্পণ বা ক্রিপ কিভাবে হয়? ভূমিঢাল বরাবর শিথিল পদার্থ মানে ওই চূর্ণ বিচূর্ণ পদার্থ যেগুলো পরবর্তীকালে রেগোলিথে পরিণত হয়, কেমন? তো সেই শিথিল পদার্থগুলো যখন ধীরে ধীরে নিয়মিতভাবে ওপর থেকে নিচে গড়িয়ে আসে, তাকে বলা হয় বিসর্পণ। তোমরা পুঞ্জিত ক্ষয় মানেই তোমরা জেনে রাখবে যে ওপর থেকে পদার্থগুলো নিচের দিকে নামবে। যদি বলো যে তাহলে তো ম্যাডাম ল্যান্ডস্লাইডকেও আমরা পুঞ্জিত ক্ষয় বলবো, অবশ্যই ল্যান্ডস্লাইড মানে ভূমিধস পুঞ্জিত ক্ষয়। কোনো জায়গার যদি কোনো জায়গা হঠাৎ করে ধসে নিচে বসে যায়, সেটাও এক ধরনের পুঞ্জিত ক্ষয়। তবে এই প্রত্যেকটা ঘটনারই বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো
তো এই বিসর্পণ তাহলে কি বললাম, ভূমি ঢাল বরাবর যখন এই শিথিল পদার্থগুলো ধীরে ধীরে নিয়মিতভাবে নেমে আসবে। যেহেতু এটা ধীরে হচ্ছে, ধীরে মানে এটা একটা ধীর প্রক্রিয়া, তাই এটা কিন্তু সহজে আমরা মানে বুঝতে পারবো না যে কতটা নিচে নেমে এলো, কতটা গড়িয়ে গেল। এই বিসর্পণ আবার বেশ কয়েকটা ভাগে হয়, সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমটা আমরা দেখে নেব মৃত্তিকা বিসর্পণ। মৃত্তিকা বিসর্পণ বা ইংরেজিতে যাকে বলে সয়েল ক্রিপ। কিভাবে হয় মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ? ভূমিরূপের ঢাল যদি মৃদু থাকে, মৃদু ঢাল মানে কতটা না 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি ভূমির ঢাল থাকে, তাহলে সেখানে মাটি ও রেগলিক অত্যন্ত ধীর প্রক্রিয়ায় নিচের দিকে নেমে আসে। এটা দেখবে কোনো পাহাড়ি অঞ্চলে ধরো বেড়া বা পোস্টের খুঁটি, পোস্ট, ইলেকট্রিক ল্যাম্প পোস্ট হেলে থাকে। এটা আমরা মানে সচরাচর হয়তো বুঝতে পারবো না যে কতটা হেলে গেল, কতটা সোজা ছিল, কতটা হেলে গেল বা কতটা নিচে নামলো, যেহেতু অনেকটা ধীর প্রক্রিয়া। তো এরকম হেলে থাকলে বোঝা যাবে যে তাহলে সেখানে সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ হয়েছে। আর্দ্র এবং শুষ্ক পর্যায়ক্রমিক আবহাওয়া থাকলে সেই জায়গায় আমরা এই ধরনের সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ দেখতে পাই। সাধারণত পেরিগ্লেশিয়াল অঞ্চলেও কিন্তু এই মৃত্তিকা বিসর্পণ লক্ষ্য করা যায়। 2 নম্বর ভাগটি হলো শিলা বিসর্পণ বা রক ক্রিপ। যেহেতু শিলা এখানে, তাই শিলাখণ্ড তার সাথে রেগলিক মৃদু ঢাল মানে ওই ঠিক সয়েল ক্রিপের মতন 5 থেকে 20 ডিগ্রি ঢাল বিশিষ্ট অঞ্চল। শিলাখণ্ড এবং রেগলিক যখন ধীর প্রক্রিয়ায় নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হয় শিলা বিসর্পণ। এটাও কিন্তু অনুধাবনযোগ্য নয়, এটা আমরা দেখতে পাই ওই একই উচ্চ পার্বত্য অঞ্চলে যখন মনে করো যে আবহবিকার গ্রস্ত পদার্থগুলো বা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো জলের সংস্পর্শে অ্যাজ ওয়েল অ্যাজ শুষ্ক আবহাওয়ার সাথে মিশ্রণে যখন তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। 3 নম্বর প্রক্রিয়াটি হলো বা প্রকারটা হলো ট্যালাস বিসর্পণ। প্রথমে আমরা একটু জেনে নিই ট্যালাস কি। ট্যালাসের সাথে দেখবে আমরা পড়েছি আর একটা নাম, সেটা হলো স্ট্রিম। ঠিক আছে, ট্যালাস বা স্ক্রি। এই স্ক্রি বা ট্যালাস কি? এটা আমরা দেখতে পাবো হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, যেখানে হিমবাহের ক্ষয় কাজের প্রক্রিয়ার প্রাধান্য রয়েছে। হিমবাহের ক্ষয় কাজের ফলে শিলাস্তর ক্ষয় হতে হতে যখন কোণযুক্ত আকার ধারণ করে, ঠিক আছে, মানে মসৃণ হয় না। আমরা তো হিমবাহের ক্ষয়তে পড়েছি, উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয়, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়, মানে এই ক্ষয় কাজের প্রক্রিয়া। তো উৎপাটন এবং অবঘর্ষ দুই ক্রিয়ার ফলে যখন সেই খণ্ডটা, শিলাখণ্ডটা কোণযুক্ত হয়, তখন তাকে আমরা বলে থাকি ট্যালাস বা স্ক্রি। তাহলে এই ট্যালাস বিসর্পণ আমরা অতি শীতল পার্বত্য অঞ্চলে দেখতে পাবো, মানে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। সেখানে কোণযুক্ত প্রস্তরখণ্ড জল সম্পৃক্ত হয়ে, মানে হিমবাহ গলা জল বা আইস মেল্ট ওয়াটারের সাথে মিলিত হয়ে, এটা অনুধাবনযোগ্য নয়, কিন্তু যখন ধীরে ধীরে নিচে নেমে আসে তখন তাকে বলা হয় ট্যালাস বিসর্পণ। তবে আরেকটা জিনিস মনে রেখো স্টুডেন্ট, এই ট্যালাস বিসর্পণে কিন্তু অভিকর্ষ ছাড়াও তুষারপাত এবং বায়ুর ভূমিকা থাকবে। ক্ষয়ের বিসর্পণের 4 নম্বর প্রকারটি হলো শিলা হিমবাহ বিসর্পণ বা রক গ্লেশিয়ার ক্রিপ। দেখো শিলা এবং হিমবাহ, তার মানে বুঝতেই পারছো সেই শীতল হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে দেখা যাবে হিমবাহের ক্ষয়জাত পদার্থ। হিমবাহের ক্ষয়জাত পদার্থ মানে অবশ্যই অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ার ফলে ক্ষয়জাত যে পদার্থগুলো তৈরি হয়, সেগুলো যখন অতি ধীর প্রক্রিয়ায় হিমবাহ গলা জল এবং বৃষ্টির ফলে নিচের দিকে ধীরে ধীরে নেমে আসে, তখন তাকে আমরা বলবো রক গ্লেশিয়ার ক্রিপ বা শিলা হিমবাহ বিসর্পণ। এটাও কিন্তু আমাদের অনুধাবনযোগ্য নয়। তাহলে স্টুডেন্ট আমরা কি দেখলাম, বিসর্পণ মানে হলো একটি ধীর প্রক্রিয়া এবং সেখানে ভূমির ঢাল যে সবসময় খুব বেশি থাকবে তা নয়, এবং এটি অনুধাবনযোগ্য নয়। এই 3টে বিষয় মনে রাখবে। ক্ষয়ের সেকেন্ড যে প্রকারটা সেটা হলো
প্রবাহ বা ফ্লো। এই প্রবাহ বা ফ্লো বলতে কি বোঝায়? যখন আবহবিকারগ্রস্ত পদার্থ বা শিলাখণ্ড ভূমির ঢাল বরাবর দ্রুত বা ধীর গতিতে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় প্রবাহ। এই প্রবাহ বা ফ্লো এর প্রকৃতি অনুযায়ী একে দুভাগে ভাগ করা হয়, একটা হলো ধীর আর একটা হলো দ্রুত। যখন ধীর প্রবাহ হয়, ধীর প্রবাহের সময় ভূমির ঢাল খুব কম থাকে, সেই বিশাল কোণের মতন, 5 থেকে 20 ডিগ্রির মতন, এবং এতে বছরে কয়েক মিলিমিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত সঞ্চালন লক্ষ্য করা যায়। ধীরে হয় কিন্তু সঞ্চালনটা লক্ষ্য করা যায়। তো এইরকম ধীর প্রবাহের প্রকৃতি অনুযায়ী বা ধীর প্রবাহকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো সলিফ্লাকশন এবং অপরটি হলো জেলিফ্লাকশন। এই বিষয় দুটো একটু দেখে নেওয়া যাক। এই যে সলিফ্লাকশন, এটা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অবশ্যই হিমবাহ বলা জল এবং বৃষ্টির জলের সাথে আবহবিকারগ্রস্ত পদার্থ শিথিল হয়ে অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। সলিফ্লাকশন যে জায়গায় হয় সেখানে ভূমির ঢাল খুব কম থাকে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি, এবং এটা এতটাই ধীর গতি, মানে বছরে এর গতি কত হয় বলতো? 0.5 থেকে মাত্র 5 সেন্টিমিটার এই পর্যন্ত সে সঞ্চালিত হয়। তারপরে কি হয়, এটা না দেখতে অনেকটা মানে ওই গোলাকার মতন, মানে কিছুটা কানের লতির মতন দেখতে হয়, মানে এই রকম টাইপের যখন প্রবাহিত হয়। তো এইভাবে প্রবাহিত হতে হতে, যেহেতু ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, তো এইরকম এক একটা এরকম ভূমিরূপ তৈরি করতে করতে সেটা তৈরি হয় সলিফ্লাকশন টেরেস। এরপরে দেখে নিই জলিফ্লাকশন কিভাবে হয়। পেরিগ্লেশিয়াল বা পার্মাফ্রস্ট অঞ্চলে যখন গ্রীষ্মকালে তুষার গলা জলের সাথে আবহবিকারগ্রস্ত শিথিল পদার্থ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ভূমির ঢাল বরাবর ধীরে যখন নিচের দিকে নামতে থাকে, তখন তাকে বলা হয় জেলিফ্লাকশন। এই জেলিফ্লাকশন টার্মটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বাউলিগ। তোমাদের পরীক্ষায় যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে জেলিফ্লাকশন শব্দটি কে প্রথম প্রয়োগ করেন বিজ্ঞানী বাউলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ধীর প্রবাহ যেগুলো আমরা দেখলাম, সেখানে জলের উপস্থিতি খুবই দরকার। জলের উপস্থিতি না হলে শিথিল পদার্থগুলো গড়িয়ে গড়িয়ে ধীরে ধীরে নিচে নামতে পারবে না। শুধু কি উপরের স্তরেই জলের উপস্থিতি থাকতে হবে না, কৈশিক প্রক্রিয়ায় যদি মাটির নিচে জল উপরে চলে আসে, তাহলে তার সাথেও কিন্তু শিথিল পদার্থ সম্পৃক্ত হয়ে, মানে অসংবদ্ধ পদার্থগুলো জলের সংস্পর্শে সম্পৃক্ত হয়ে এই সলিফ্লাকশন এবং জেলিফ্লাকশনের মতো ধীর প্রবাহ সৃষ্টি করে। ধীর প্রবাহ দেখে নিলাম, এবারে আমরা দেখি যে এই প্রবাহ বা ফ্লো এর দ্রুত প্রবাহ কিরকম ভাবে হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় র্যাপিড ফ্লো। দ্রুত প্রবাহ তার মানে বুঝতেই পারছো ভূমির ঢাল কিন্তু অনেকটা বেশি হতে হবে, কত না 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, ঠিক আছে। এবং এখানে অবশ্যই জলের কিন্তু একটা ভূমিকা থাকবেই, মানে জল থাকতেই হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মৃত্তিকা প্রবাহ বা আর্থ ফ্লো। এই মৃত্তিকা প্রবাহ বা আর্থ ফ্লো হলে ভূমির ঢাল থাকে প্রায় 15 ডিগ্রির কাছাকাছি। কোন জায়গায় আমরা দেখতে পাই? কোনো পার্বত্য বা নদী মঞ্চ এলাকায়, সেখানে বা নদী মঞ্চের ঢালে, সেখানে সূক্ষ্ম দানার মাটি যখন জল সম্পৃক্ত হয়ে দ্রুত প্রবাহিত হয়, মানে দ্রুত অভিকর্ষের টানে উপর থেকে নিচে নেমে আসে, তখন আমরা এই আর্থ ফ্লো দেখতে পাই। এতে কিন্তু কোন রকম খাত তৈরি হয় না, যে একটা আগে খাত তৈরি হলো তারপর সেই খাত বরাবর এই প্রবাহটা হলো, তা নয়। এমনি তারা উপর থেকে নিচে নেমে আসে এবং অবশ্যই পদার্থগুলো জল সিক্ত হয়ে থাকে। দ্রুত প্রবাহের বা র্যাপিড ফ্লো এর 2 নম্বর টাইপটা হলো কর্দম প্রবাহ। কর্দম মানে কাদা, বুঝতেই পারছো এই বাহিত পদার্থে প্রচুর পরিমাণে জল থাকতে হবে, না হলে কিন্তু কর্দম প্রবাহ হবে না। এবং এই কর্দম প্রবাহ যখন হয় তখন একটা খাতের মধ্যে দিয়ে হয়, মানে আগে থেকে নদী যেমন খাতে প্রবাহিত হয়, তো সেই রকম একটা খাতের মধ্যে দিয়ে কর্দম প্রবাহ হয়। এবং তার মানে কাদা এবং মাটিটা অবশ্যই জলসিক্ত থাকবে, মানে
কি বলবো, মানে কাদা গোলা জিনিস, সোজা কথা, সেটা যখন দ্রুত নেমে আসে সেক্ষেত্রে ভূমির ঢাল থাকে 35 থেকে 50 ডিগ্রির মতন, এবং এটা এতটাই দ্রুত নেমে আসে যে এর গতি প্রায় 15 থেকে 40 সেমির কাছাকাছি হয়। কর্দম প্রবাহ স্টুডেন্ট আমরা কোন জায়গায় দেখতে পাবো বলতো? কোনো শুষ্ক পার্বত্য অঞ্চলে যদি অনেকদিন পর হঠাৎ বৃষ্টি হয়, শুষ্ক পার্বত্য অঞ্চলে কি হবে, শিথিল পদার্থগুলো মানে মানে মাটির গুলো গুঁড়ো অবস্থায় থাকবে। যদি অনেকদিন পর এরকম হঠাৎ বৃষ্টি হয় তাহলে সেই মাটির গুঁড়োগুলো বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে কাদা গোলা জল তৈরি করবে, তখন কিন্তু কর্দম প্রবাহ দেখা যাবে। তোমরা একটু মনে করে দেখো, ওই যে সিনেমাটা আমরা দেখেছিলাম না, মোগলি, জঙ্গল বুক, সেখানে যখন ওই মগলি দৌড়ে পালাচ্ছিল তখন দেখো ওই একটা জায়গায় সেই কাদা গোলা জল সেই হুড়মুড়িয়ে ওপর থেকে নিচে নেমে আসছিল না, ঠিক সেই জিনিসটা। এরপরে দেখে নিন যে 3 নম্বর প্রবাহটা। দ্রুত প্রবাহে 3 নম্বর টাইপটা হলো অবস্কর প্রবাহ বা ডেব্রি ফ্লো। ডেব্রি তার মানে বুঝতেই পারছো একটু বড় খণ্ড, বা যেগুলোকে আমরা বোল্ডারও বলবো না, তারও ছোট ভাগটা, মানে যখন ভূমির ঢাল 15 ডিগ্রিরও কম থাকবে অবশ্যই পার্বত্য অঞ্চলে, বালিময় মাটি এবং এই প্রস্তর খণ্ড যখন জলে সিক্ত হবে, মানে জল দ্বারা যখন পিচ্ছিল হবে, তখন দ্রুত যখন ওপর থেকে নিচে নেমে আসে তখন তাকে বলা হয় ডেব্রিস ফ্লো বা অবস্কর প্রবাহ। এটাও তাই, পার্বত্য অঞ্চলে মনে করো অনেকদিন ধরে এরকম বালিময় মাটি শুষ্ক অবস্থায় রয়েছে, তখন যদি হঠাৎ করে বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জলের সাথে সম্পৃক্ত হয়ে সিক্ত হয়ে এগুলো ওপর থেকে নিচে নেমে আসে, তাহলে প্রবাহ হয়ে গেল। এরপরে দেখে নিই পুঞ্জিত ক্ষয়ের 3 নম্বর প্রকারভেদ। সেটা কি না, ধস বা স্লাইড। হ্যাঁ, এই যে আমরা ল্যান্ডস্লাইড দেখি যে হঠাৎ করে মানে একটা জায়গা থেকে মানে কোনো কিছু ভারী ভারী জিনিস বা ভারী ভারী পাথর গড়িয়ে নিচে নেমে আসছে, সেইটা অবশ্যই সেখানে খাড়া ঢাল থাকতে হবে, ভূমিরূপের ঢাল বা পার্বত্য অঞ্চলের ঢালটা অনেকটা খাড়া থাকতে হবে। জল সম্পৃক্ত শিলা ও মাটির স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নিচে নেমে আসে তখন তাকে আমরা বলবো ধস বা স্লাইড। এই ভূমি ধস কিন্তু অবশ্যই এর অন্তর্গত। কি হয়, ধস কিন্তু একটা আকস্মিক প্রক্রিয়া, হঠাৎ হতে পারে, ভূমিকম্পের ফলে হতে পারে, বা হয়তো বোল্ডারটা শিথিল অবস্থায় ছিল, আলগা অবস্থায় ছিল, সেই জায়গায় যদি বৃষ্টির পরিমাণ বেড়ে যায় তখন কি হবে, সেটা ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে। ভূমিকম্পের ফলে হতে পারে, বা কোথাও যদি এরকম হয় যে মাটির নিচে জল প্রবেশ করলো বা কোনো জায়গার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আমরা এই স্লাইড বা ধস দেখতে পাই। এই ধসের এবারে প্রকারভেদগুলো জেনে নেওয়া যাক। ধস বা স্লাইডে 3টে প্রক্রিয়া হলো অবস্কর ধস বা ডেব্রি স্লাইড, শিলা ধস বা রক স্লাইড, প্রস্তর ধস বা ব্লক স্লাইড। তিনটেই কিন্তু খুব দ্রুত এবং আকস্মিক প্রক্রিয়া। অবস্কর ধস বা ডেব্রি স্লাইডে কি হয়, এখানে ভূমির ঢাল ওই 15 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, দ্রুত ডেব্রিস গুলো ওপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে নামে, ওই একই কারণে ভূমিকম্পের ফলে হতে পারে, হিমানি সম্প্রপাতের ফলে হতে পারে, বা জোরে বৃষ্টি হলো, দ্রুত বৃষ্টি হলো। যেমন মনে করো এই যে পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়, অযোধ্যা পাহাড়ে অনেক সময় আমরা শুনি যে ল্যান্ডস্লাইড হয়েছে। কেন হয়েছে, ওটা তো মালভূমি অঞ্চল, কিন্তু ওখানে ওই যে ডেব্রিস গুলো সেগুলো কি হয়, আবহ বিকারের ফলে শিথিল হয়ে থাকে। যখনই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, বৃষ্টি বেশি হলে কি হয়, সেখানে বৃষ্টির জলের সাথে পিচ্ছিল হয়ে জায়গাটা ডেব্রি স্লাইড হয়। শিলাধস বা রক স্লাইডও তাই, ওই গড়িয়ে গড়িয়ে ভূমির ঢাল বরাবর হিমানি সম্প্রপাতের ফলে বা ভূমিকম্পের ফলে, বা যদি শিলার ফাটলের মধ্যে দিয়ে জল প্রবেশ করে তাহলে শিলার আবহ বিকারকে বা ওই কি বলবো শিলার ক্ষয়কে আরো বাড়িয়ে দেয়, তার ফলে শিলার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু শিলাধস আমরা দেখতে পাই। প্রস্তর ধসটা কি, প্রস্তর ধসটা এখানে কিন্তু কোনো জিনিস গড়িয়ে গড়িয়ে নিচে নামে না। মনে করো পার্বত্য ঢালের কোনো একটা অংশ, এই তো পার্বত্য ঢালের কোনো একটা অংশ, মনে করো এই জায়গাটা কোনো কারণে তার স্থিতিস্থাপকতা নষ্ট হলো বা সেটা লুজ হয়ে গেল, ঠিক আছে, সেই জায়গাটা কি হবে, এরকম ভাবে নিচের দিকে ধসে যাবে। কেমন, এই 3টে প্রক্রিয়াই কিন্তু
অত্যন্ত দ্রুত প্রক্রিয়া এবং আকস্মিক প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয়ের আকস্মিক প্রক্রিয়া কিন্তু যদি প্রশ্ন আসে যে পুঞ্জিত ক্ষয়ের আকস্মিক প্রক্রিয়া কোনটি, তাহলে সেটা হবে ধস। কারণ ভেবে দেখো, ধসের যে কারণগুলো, এই যে হিমানী সম্প্রপাত, ভূমিকম্প, এগুলো তো হঠাৎ হঠাৎ করে হয় না। আর কি মনে করো, আরো যে কারণগুলো থাকে, মনে করো পাহাড়ের ঢালে যদি অনবরত বৃক্ষচ্ছেদন হয়, পশুচারণ হয়, তাহলেও কিন্তু সেই জায়গার যে স্থিতিস্থাপকতা সেটা নষ্ট হয়ে যায়। 4 নম্বর প্রকারভেদটা হলো স্লাম। কি হয় এক্ষেত্রে, মনে করো সেই জায়গাটা একটু এবড়ো খেবড়ো অর্থাৎ বক্রতল যুক্ত ভূমি হবে, মাটি বা রেগলিত সেটা জল সম্পৃক্ত হবে এবং দ্রুত প্রবাহিত হবে। মানে এটা ওই ধসেরই মতন প্রায় আকস্মিক প্রক্রিয়া। এর ফলে কি হয়, স্লাম্পের ফলে ভূমিটা কিরকম দেখতে হয় বলতো, ভূমির ওই ঢালটা কিছুটা চামচের যে মুখটা, সেই চামচের মতো দেখতে হয়। স্লাম কিন্তু মানে ধস যদি ছোট জায়গায় হয়, স্লাম কিন্তু বেশ অনেকটা বড় জায়গা নিয়ে হবে। 5 নম্বর প্রকারভেদটা হলো প্রপাত বা ফলস বা প্রপাত। আমরা জলপ্রপাত পড়েছি, যে জলটা নিচের দিকে নেমে আসছে, যেমন মনে করি পেনটা, ঠিক আছে, এটা যদি আমি নিচের দিকে এরকম ভাবে ফেলে দিই, তাহলে কি হলো, এখানে কোনো মাধ্যম লাগলো না। তাই মাধ্যম ছাড়া অভিকর্ষের টানে শিলা ও মাটির স্তূপের হঠাৎ নেমে আসাকে বলা হয় প্রপাত। তো এই প্রপাতের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ফলসের এই যে বললাম যে মাধ্যম ছাড়া অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে, তার প্রকৃতি অনুযায়ী তাকে 3 ভাগে ভাগ করা হয়: শিলাপ্রপাত, মৃত্তিকা প্রপাত, অবস্কার প্রপাত, রক ফল, সয়েল ফল আর ডেব্রিস ফল। ঠিক আছে, শিলাপ্রপাত মানে মনে করো যে কোনো শিলাচূর্ণ যখন কোনো মাধ্যম ছাড়াই হঠাৎ করে নিচের দিকে নেমে আসে, সেটা তাকে বলা হয় ব্লক গ্লাইড। ঠিক আছে, রকফল বা ব্লক গ্লাইড, কোনো বড় শিলা যদি ধূপ করে মানে ধপাস, সত্যি কথা বলতে গেলে ধপাস করে যখন মাটির মানে নিচে নেমে আসে। মৃত্তিকা প্রপাতও তাই, মানে শিথিল পদার্থ যখন ঝুরঝুর করে উপর থেকে নিচে নেমে আসছে তখন তাকে বলা হয় মৃত্তিকা প্রপাত। শুষ্ক অঞ্চলেও আমরা দেখতে পাই, আবার জলাসিক্ত অঞ্চলেও দেখতে পাই। অবস্কার প্রপাতে কি হয়, অবস্কার প্রপাতে বা ডেব্রিস ফলে সেখানে চুতিতল বরাবর আমরা দেখবো যে বড় বড় ডেব্রিস সেটা নিচের দিকে নেমে আসছে অভিকর্ষের টানে, এবং এগুলো কিন্তু খুব দ্রুত প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয়ের সর্বশেষ যে প্রকারটা সেটা হলো অবনমন বা সাবসিডেন্স। এই অবনমন বা সাবসিডেন্স হলো যখন উল্লম্বভাবে কোনো জায়গাটা নিচে বসে যায়। আমরা নদীর পাড় ভাঙনে দেখেছি কি হয়, সেটা মানে নদীর পাড় যেখানে হয় আগে সেই জায়গাটা বসে যায়, তারপর তো সেখান থেকে মনে করো ব্লকের মতন জায়গাগুলো ভেঙে পড়ে যাচ্ছে বা এইরকম। এই এখানে কিন্তু যে অ্যাসাচ অভিকর্ষজ টান কাজ করছে বা শিথিল পদার্থ গড়িয়ে নিচে আসছে, এগুলো কিন্তু কিছু ঘটছে না, কি যেহেতু মানে ওপর থেকে নিচে উল্লম্বভাবে বসে যাচ্ছে জায়গাটা। তার উপর ভিত্তি করে একে দুভাগে ভাগ করা হয়, একটা হলো কোলাপস মানে ভেঙে যাওয়া, আর একটা হলো সেটেলমেন্ট মানে বসে যাওয়া। কোলাপসটা কি, তোমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এই যে কয়লা খনি অঞ্চলগুলোতে কি হয়, কয়লা উত্তোলন হয়ে গেলে সেই জায়গাটা মানে অনেকটা তো গর্ত করা হয়, কয়লা উত্তোলন হয়ে গেল, তো সেই জায়গাটা যদি ফাঁপা পড়ে থাকে তাহলে কি হয়, উপরের অংশটা, উপরের যে ঢাকাটা আর কি, মানে মৃত্তিকার যে উপরের অংশটা সেটা ভারসাম্যহীন অবস্থায় যদি থাকে তাহলে কি হবে, সেটা ওই কোলাপস করবে, নিচে অবনমিত হয়ে যাবে। সেটেলমেন্টে কি হয়, সেটেলমেন্ট হলো মনে করো কোনো জায়গায় যদি তরল পদার্থ উত্তোলন করে নেওয়া হয় তাহলে সেই জায়গাটা বসে যাবে। কোলাপস আর সেটেলমেন্ট কিন্তু আদতে মনে হবে একই, কিন্তু দুটোর বিষয় সম্পূর্ণ আলাদা। তাহলে স্টুডেন্ট, এই হলো আমাদের পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন প্রকারভেদ। তাহলে এই যে পুঞ্জিত ক্ষয়ের এতগুলো যে প্রকারভেদ বললাম, প্রত্যেকটা প্রকারভেদই এক এক ধরনের ভূমির রূপ গঠন করতে কিন্তু তারা দায়ী। এক একটা প্রকারভেদের জন্য এক এক জায়গায় এক এক রকমের ভূমিরূপ তৈরি হয়। এই যে বললাম এক ধরনের প্রকারভেদ, যখন বললাম যে সেখানে খাত তৈরি হয়, তাহলে খাত তো যখন তৈরি হচ্ছে এক ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে।
এক জায়গায় যদি জায়গাটা বসে যায় বা ধসে যায় তাহলে সেখানে এক ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে। আশা করি এই পুঞ্জিত ক্ষয় যতটা আমি তোমাদের পড়ালাম, তোমরা যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছো, এখান থেকে তোমরা পড়ে বুঝে ভালো মতনই একটা নোটস রেডি করতে পারবে। যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তোমরাও এখান থেকে যে কোনো অ্যানালিটিক্যাল প্রশ্ন দিলে খুব ভালোভাবে রেডি করতে পারবে। তবে হ্যাঁ, কোন টার্মটা কোন বিজ্ঞানী বা কোন ভূমিরূপ বিজ্ঞানী বলেছেন তার জন্য অবশ্যই একটু টেক্সট বই পড়ে নিও। প্রচুর টেক্সট বই রয়েছে বাজারে অ্যাভেলেবেল, সেখান থেকে তোমরা আরো ভালো করে দেখে নিও, স্পেশালি উদাহরণগুলো। আমি তো উদাহরণগুলো এখানে আলোচনা করলাম না, তাহলে ভিডিও অনেকটা লেংদি হয়ে যাবে। তাহলে পুঞ্জিত ক্ষয়ের আলোচনা আজকে এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত বেশি কিন্তু এনার্জি পাবো, তোমাদের কমেন্টে কিন্তু আমার সাপোর্ট। তাহলে স্টুডেন্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। অল দ্য বেস্ট।